জান্নাত কে পত্তে লিখেছেন নিমর আহমদ। পর্ব 43। সেমিনারটা যে হোটেলের যে হলে হচ্ছে, সেই হলটা সবচেয়ে ওপরের তলায়। হলের দুই পাশে দেয়ালি কাচের। পুরো হল ভিড়ে ঠাসা। মহিলারা, মেয়েরা, এমনকি বয়সে প্রবীণ নারীরাও উপস্থিত। একেবারে নারীদের নিজস্ব পরিবেশ। ওরা দুজন কাচের দেয়ালের পাশে একটা জায়গা পেল। হ্যাঁ, চেয়ারটা ছিল সারির একদম শুরুতেই, তাই তার ডান দিকে কাচের দেয়াল, বাম দিকে হালে। সে ভাজা বাদামের প্যাকেট খুলে মাঝখানে রাখলো। ডিজের সঙ্গে ক্লাসের মাঝে কিছু খাওয়ার অভ্যাসটা আজও যায়নি। রেস্টরুমের পেছনের দেয়ালে ঝুলছে এক সুন্দর ব্যানার। তাতে ইংরেজিতে বড় অক্ষরে লেখা, ফেসভেল ম্যান্ডেটরি আর রেকমেন্ডেড। চেহারার পর্দা বাধ্যতামূলক না পরামর্শযোগ্য। সে দুই আঙুল আর বুড়ো আঙুল দিয়ে প্যাকেটের ভেতর থেকে কয়েকটা ভাজা বাদাম বের করে মুখে ফেলল। ওড়না দিয়ে মাথা ঢেকে নেওয়াটাই তার কাছে ধর্মপরায়ণতার চরম প্রকাশ। এখন চেহারা ঢেকে রাখা বাধ্যতামূলক, ওয়াজিব না কেবল সুপারিশযোগ্য, মুস্তাহাব, এতে তার কাছে বিশেষ কোনো পার্থক্য নেই। সেমিনারটি ইংরেজিতে চলছে। মেরুন স্কার্ফ পরা এক আরব নারী মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলছেন, ওয়াজিব মানে এমন কাজ যা করলে সোয়াব, না করলে গুনাহ হয়। আর মুস্তাহাব এমন কাজ যা করলে সোয়াব, কিন্তু না করলে গুনাহ নয়। এখন এ ব্যাপারে তো সবাই একমত যে মেয়েদের মাথা ও শরীর ঢেকে রাখা ওয়াজিব। কিন্তু প্রশ্ন হচ্ছে, চেহারা ঢেকে রাখা কি বাধ্যতামূলক? ঠিক তখনই হ্যাঁ, ডান পাশের কাচের দেয়ালে একটা পাখি হঠাৎ এসে ধাক্কা খেল। সে চমকে উঠল। একেবারে ছোট একটা পাখি, যা কাচের আঘাত লেগে নিচে পড়ে গেল। বক্তৃতা দানকারী বৃদ্ধ আরব মহিলা বলতে লাগলেন, যখন আমি বলি চেহারা ঢেকে রাখা ওয়াজিব নয়, বরং তখন তার ভিত্তি সেই হাদিস যেখানে বর্ণিত আছে, যখন হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন আর তার পোশাক কিছুটা পাতলা ছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমা, যখন কোনো মেয়ে বালেগ হয় তখন তার শরীরের কোনো অংশ দৃশ্যমান হওয়া উচিত নয়, চেহারা ও হাত ছাড়া। এখান থেকে প্রমাণিত হয় যে চেহারা খোলা রাখলে গুনাহ হয় না। পড়ে যাওয়া পাখিটা এবার ধীরে ধীরে সামনে উঠে মেঝেতে লাফাচ্ছে। কয়েকবার সে কাচের দেয়ালে পা রেখে উপরে উঠতে চাইল, কিন্তু ব্যর্থ হলো। সে বক্তৃতা দানকারী বলছেন, আরেকটি হাদিস আছে, হজের সময় এক মেয়ে উটের পিঠে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুদের হজ সম্পর্কে প্রশ্ন করছিলেন। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়ানো হযরত ফজল রাদিয়াল্লাহু আনহা অসচেতনভাবে সেই মেয়ের মুখের দিকে তাকাচ্ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ফজল রাদিয়াল্লাহু আনহার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেন, কিন্তু মেয়েটিকে মুখ ঢাকতে বলেননি। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী পত্নী এবং সাহাবী নারীরা যে হিজাব ব্যবহার করতেন তা বাধ্যতামূলক ছিল না, বরং মুস্তাহাব পর্যায়ে ছিল। তাছাড়া সূরা নূরের যে আয়াতে বলা হয়েছে, নারীরা যেন তাদের সৌন্দর্য লুকিয়ে রাখে, তবে যে নিজে থেকেই প্রকাশ পায় তা ব্যতীত। সেখানে যে নিজে থেকেই প্রকাশ পায় এই অংশের মাধ্যমে কাজল, আংটি ইত্যাদির সঙ্গে চেহারাও অন্তর্ভুক্ত। চরিত্র অনেক আগেই উড়ে গিয়েছে। হ্যাঁ, বাদাম চিবোতে চিবোতে বক্তৃতা মনোযোগ দিয়ে শুনছে। বৃদ্ধা আরো কয়েকটি প্রমাণ তুলে ধরে নিজের বক্তব্য শেষ করে আসনে ফিরে গেলেন এবং তখন পর্যন্ত হ্যাঁ পুরোপুরি আশ্বস্ত হয়ে গেল। তার সব যুক্তি যথাযথ মনে হলো। তখন মঞ্চে এলেন ধূসর স্কার্ফ পরা এক নারী বক্তা। আমি ডক্টর ফারিহার সঙ্গে দ্বিমত পোষণ করার সাহস দেখাবো। ডায়াসে আধা ধূসর স্কার্ফ পরিহিত মহিলা তার বক্তৃতা শুরু করলেন। এটা আসলে বিতর্ক। হ্যাঁ, আর হালে পালা করে আঙুল ডুবিয়ে বাদাম বের করছে। চোখ তাদের দিকে নিবদ্ধ। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার হাদিসের ব্যাখ্যা মাহরাম সম্পর্কে প্রেক্ষিত করা যায়, কারণ তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা। আর এই হাদিস থেকেই আমরা বুঝি ভগ্নিপতিদের সামনে চেহারার পর্দা ফরজ নয়। আর হযরত ফজল রাদিয়াল্লাহু আনহার ঘটনাটি ঘটেছিল হজের সময়। হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছিলেন যে নারীরা যেন নিকাব বা দানা না পরে, যা থেকে বোঝা যায় সে যুগে মুখ ঢাকা ছিল একটি সাধারণ ও প্রচলিত কথা। ঠিক তখনই দুটো নাজুক পাখি ধীর গতিতে উড়ে এসে কাচের দেয়ালে ধাক্কা খেল। হ্যাঁ, সামান্য ঘাড় ঘুরে তাকালো। পাখি দুটো মেঝেতে পড়ে আবার পর মুহূর্তেই ডানা মেলে উড়ে গেল। বক্তা আবার বলতে শুরু করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করেন, যখন গলার অংশ ঢেকে রাখার আদেশ নাজিল হয়েছিল
তখন মদিনার নারীরা সঙ্গে সঙ্গে নিজেদের ওড়নাগুলো ছিঁড়ে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত নিজেদের ঢেকে ফেলেছেন। এখানে ঢেকে ফেলা বলতে চেহারা ঢাকা অন্তর্ভুক্ত, তাই যা নিজে থেকে প্রকাশ পায়। এই অংশে আংটি, কাজল, জুতো অন্তর্ভুক্ত হলেও চেহারা নয়। এছাড়া যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে হিজাব সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছিল, তখন তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মাথায় জড়িয়ে মুখ ঢেকে কেবল একটি চোখ উন্মুক্ত রেখে দেখিয়ে দিয়েছিলেন এর অর্থ কি। হিজাব সম্পর্কিত আয়াতে আল্লাহ তাআলা হে ঈমানদারগণ বলে হুকুম দিয়েছেন। আর যখন আল্লাহ তাআলা মুমিনদের এভাবে ঈমানের দোহাই দিয়ে আহ্বান করে কোনো নির্দেশ দেন, তখন সে নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এটা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে শুধু মাথা ও দেহ ঢেকে রাখা নয়, বরং চেহারা ঢেকে রাখাও ওয়াজিব। হ্যাঁ, হালকা করে ঘাড় ঘুরিয়ে কাছের দেয়ালের দিকে তাকালো, যেখানে কিছুক্ষণ আগেও অনেক পাখি এসে ধাক্কা খেয়েছিল। তাইফুরকেন একবার বলেছিলেন, পাখিরা নাকি এমন করে উড়ে এসে কাছে আঘাত করে, কারণ তার আগের বছর যখন এই পথে উড়েছিল তখন এই ভবনটা ছিল না। তারা পুরনো অভ্যস্ত পথেই উড়ে যাচ্ছে আর ধাক্কা খেয়ে বুঝতে পারে এই বছর আগে সে পুরনো পথটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, জানে না তার সেই দর্শন কথাটা ঠিক কিনা, কিন্তু হোটেলটা আসলে একেবারে নতুন নির্মিত। সম্ভবত সত্যিই সেটা পাখিদের উড়ার পথের মাঝখানে তৈরি হয়েছে। মোস্তাহাব আর ওয়াজিব এই বিতর্ক তো বহু পুরনো। এবার মঞ্চে উঠলেন এক লম্বা শ্যামবর্ণা কালো আবায়া ও কালো স্কার্ফ পরা নারী। তার চোখ মধুরমা, মুখ উজ্জ্বল ও স্বচ্ছ, হাসিটা কোমল। পুরো হল নিঃশব্দে মনোযোগ দিয়ে তাকে শুনছে। আপনারা মোস্তাহাবের পক্ষে বক্তৃতা শুনলেন, মনে হলো তারা সঠিক বলছে। তারপর ওয়াজিবের পক্ষে যুক্তি শুনলেন, এখন মনে হচ্ছে তারাও ঠিক বলছে। এখন যদি আপনি বলেন দুজনই ঠিক হতে পারে, তাহলে সেটা সেই বিখ্যাত কৌতুকের মতো হয়ে যাবে, যেখানে সবাইকে বলা হয় আপনিও ঠিক বলছেন। হলে একসঙ্গে হালকা হাসি ঠেয়ে উঠল, এমনকি কাছের দেয়ালগুলো যেন মৃদু কেঁপে উঠল হাসিতে। আমি এই দুই দলের কোনো একটির পক্ষে বা বিপক্ষে বলতে আসিনি, আমি কিছু অন্য কথা বলতে চাই। তিনি এক মুহূর্ত থামলেন। পুরো হল তার কথা বেশ আগ্রহ নিয়ে শুনছে। আমরা সাধারণত দুনিয়ার আখিরাতের উদাহরণ দিতে গিয়ে কলেজের পরীক্ষার উদাহরণ দিই, তাই না? তাহলে সেই উদাহরণই ধরুন, কোনো স্কুল বা কলেজে যখন প্রশ্নপত্র তৈরি করা হয়, তাতে কিছু প্রশ্ন খুব সহজ রাখা হয়, যেগুলোর উত্তর দিয়ে গড়পড়তা ছাত্র 33 নম্বরের বেশি পেয়ে পাশ করতে পারে। তারপর কিছু প্রশ্ন রাখা হয় একটু কঠিন, যেগুলো ভালো ছাত্ররাই সমাধান করতে পারে আর 70 বা 80% নম্বর পায়। আর একেবারে শেষে থাকে কয়েকটি প্রশ্ন, যেগুলো সবচেয়ে জটিল, সবচেয়ে সূক্ষ্ম। এগুলোই ঠিক করে কে হবে পজিশন হোল্ডার। এই জন্যই পজিশন হোল্ডারদের মাঝে খুব অল্প নম্বরের ব্যবধান থাকে। এই কঠিন প্রশ্নগুলোকে বলা যায় মোস্তাহাব কাজ, অর্থাৎ যেগুলো না করলেও পাশ করা যায়, কিন্তু করলে আপনি মেধা তালিকায় জায়গা পাবেন। আমরা সাধারণত মনে করি মোস্তাহাব মানে অতিরিক্ত প্রশ্নের মতো কিছু। যখন বলা হয় 5টার মধ্যে 4টার উত্তর দাও, তখন কেউ কেউ ভুল হওয়ার ভয়ে নিরাপদ থাকার জন্য 5মটাও লিখে দেয় বাড়তি উত্তর হিসেবে। কিন্তু সেই অতিরিক্ত প্রশ্ন আসলে মোস্তাহাব নয়। হ্যাঁ, চেয়ারে একটু এগিয়ে বসে গভীর মনোযোগে শুনছে। ইস্তানবুলের সুন্দর ন্যায় দেশে গভীর ভাবনাময় আলোচনারও এক নিজস্ব মায়াবী সৌন্দর্য আছে। এখন হয়টা কি জানেন? স্বচ্ছমুখী সেই বক্তা ডক্টর শায়েস্তা ধীর কণ্ঠে বলতে লাগলেন, এই বিষয়টা যার ওয়াজিব পক্ষের, তারা মোস্তাহাব পক্ষের ওপর অভিযোগ তোলেন। আপনারা নিজেদের পছন্দ মতো দিন বানাতে চান, নিজের ইচ্ছাকে অনুসরণ করছেন। অন্যদিকে মোস্তাহাব পক্ষের মানুষরা বলেন, আপনারা চরম পন্থায় যাচ্ছেন। এই পারস্পরিক অভিযোগের যুদ্ধে মেয়ের এক অদ্ভুত অজুহাত পেয়ে যায় যে চেহারা হিজাবের প্রয়োজন নেই, তারা এমনিতেই ঠিক আছে, কারণ ইসলামে তো নিশ্চিতভাবে প্রমাণ করে বলা হয়নি যে চেহারার পর্দা আছে বা নেই। এটাই ভুল ধারণা। বিতর্ক এই নয় যে নিকাব আছে কি নেই, বিতর্ক হচ্ছে এটা ওয়াজিব না মোস্তাহাব। সহজভাবে বললে এই ব্যাপারে সবাই একমত যে নিকাব করলে সওয়াব আছে, কিন্তু মতভেদ এই জায়গায় যে নিকাব না করলে কি গুনাহ হবে নাকি হবে না। হ্যাঁ, তখন বক্তার মুখের দিকে তাকিয়ে রইল। আঙুল প্যাকেটে ঢোকাতেই শুধু ফাঁকা প্লাস্টিক ছিল। বাদাম অনেক আগেই শেষ। সে আঙুল আর বের করলো না, সম্পূর্ণ বিমগ্ন হয়ে স্টেজের দিকে তাকিয়ে রইল। আমার পরামর্শ হলো, যদি আমরা কিছুক্ষণের জন্য মতভেদ ভুলে যাই, মানে গুনাহ হয় কিনা এই দিকটা সরিয়ে রেখে কেবল যে বিষয়ে সবাই একমত সেই দিকে গভীর মনোযোগ দিই, তাহলে হয়তো সমস্যার সমাধান পাওয়া সম্ভব।
গুনাহকে বাদ দিয়ে সাধারণ পয়েন্টে ভেবে দেখলে সবাই স্বীকার করে যে নিকাব করা একটা ভালো কাজ, অনেক বড় সোয়াবের কাজ। তাহলে প্রশ্ন হচ্ছে, যে কাজ ভালো, বরকতময়, তাকে আমরা শুধু অতিরিক্ত ভেবে ছেড়ে দিতে পারি, যেমন অনেক মুস্তাহাবপন্থী করে থাকেন? তারা নিকাবকে বাধ্যতামূলক না ভেবেই তার পালন ও প্রচারে বন্ধ করে দেয়। আমরা কি সত্যিই মনে করি শুধু 33% প্রশ্নের উত্তর দিয়ে আমরা পাশ করে যাব? আমরা কি নিশ্চিত সেই 33% উত্তর ঠিকঠাকভাবে লিখতে পেরেছি? তার প্রশ্নে হলে গভীর নীরবতা নেমে এলো, একটা শ্রদ্ধা মিশ্রিত নিস্তব্ধতা। এখানে তো আমরা সবাই নারী। একটা কথা বলি আপনাদেরকে, আমাদের মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে, সবাই না হোক, কারো না কারোর মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে। আমরা খুব তাড়াতাড়ি ঈর্ষান্বিত হয়ে যাই, কারো পেছনে সমালোচনাও করি, মুখে কখনো কখনো অনিচ্ছে মিথ্যা বেরিয়ে যায়। নামাজ নিয়মিত পড়ি না, পড়লেও মনোযোগ অন্যদিকে থাকে। কে জানে আমাদের নামাজের কয় ভাগে বা কবুল হয়, পঞ্চম, নবম বা দশমাংশ? রমজানের রোজা রাখলেও পরের কাজে রোজা রাখতে ভুলে যাই। এগুলো সেই 33% উত্তরপত্র, যেটা আমরা নিজেরা জানি কতটুকু ভালো লিখেছি। তারপরও কি আমাদের মনে হয় আর কিছু অতিরিক্ত আমল করার দরকার নেই? আমার প্রিয় বোনেরা, জান্নাত শুধু ইচ্ছা করলে পাওয়া যায় না। আপনারা কি জানেন আদম আলাইহিস-সালামের সন্তানদের মধ্যে প্রতি 1000-999 জনকে জাহান্নামে পাঠানো হবে, আর কেবল একজন জান্নাতে প্রবেশ করবে? এটা আমি বলছি না, এটা সহিহ বুখারীর হাদিস। এখন বলুন, আমাদের এই আমলনামা নিয়ে কি আমরা সেই একজনের অন্তর্ভুক্ত হতে পারবো? সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে বসে রইল, একদম স্থির, চোখের পলকও ফেলেনি। জাহান্নাম শব্দটি শুনতেই তার চোখের সামনে যেন এক সিনেমা ভেসে উঠল। নিরন্তর জ্বলতে থাকা আগুন, হ্যারাক্লিটাসের চিরন্তন অগ্নি, দাও দাও করে জ্বলা অগ্নিকুণ্ড, জ্বলন্ত আঙ্গার। আজ আমরা বিতর্ক করছি নিকাব ওয়াজিব নাকি মুস্তাহাব, কিন্তু আমি চিন্তা করি কাল কিয়ামতের দিন যখন আমরা একটা একটা করে সোয়াবের খোঁজে মরিয়া হয়ে ফিরবো, তখন হয়তো আমরা কেঁদে কেঁদে বলবো, এতে কি এমন পার্থক্য ছিল যে হিজাব ওয়াজিব না মুস্তাহাব? শেষ পর্যন্ত তো এটা একটা পুণ্যের কাজে ছিল, সোয়াবে তো ছিল, তাই না? তাহলে আমরা কেন করিনি? তিনি থেমে গভীর এক শ্বাস নিলেন। বিশ্বাস করুন, আমি ওয়াজিব বা মুস্তাহাব কোনো পক্ষের সমর্থন বা বিরোধিতা করছি না। আমি শুধু একটাই কথা বলছি, হিজাব পরা পুণ্যের কাজ। এখন আপনি সেটা ওয়াজিব ভেবে করুন বা মুস্তাহাব ভেবে করুন, কিন্তু সেটা অবশ্যই করুন, আর চেষ্টা করুন সেটা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে। আমাদের মিথ্যা, আমাদের বিশ্বাসঘাতকতা, আমাদের প্রতারণা, এই সব আমাদের জন্য যে আগুন প্রস্তুত করছে, সেই আগুন থেকে দূরে থাকার জন্য যা কিছু করা দরকার তা করতেই হবে। আরেকটা শেষ কথা, তিনি শ্বাস ফেলার জন্য থামলেন। পুরো হলে আগের মতোই নীরবতা ছড়িয়ে রয়েছে। আপনি হিজাবের যে স্তরেই থাকুন, শুধু ওড়না নেন অথবা আবায়াও পরেন, কিংবা সঙ্গে নিকাবও করেন, যাই করুন তাতে দৃঢ় থাকুন, সেখান থেকে আর কখনো পিছিয়ে যাবেন না। আর যদি তার জন্য লড়তে হয় তবে লড়ুন, যদি মরতেও হয় তো মরুন, কিন্তু সেই বিষয়ে কোনোদিন আপোষ করবেন না। আমি জানি না হিজাব ওয়াজিব নাকি মুস্তাহাব, আমি শুধু জানি এটা আল্লাহর পছন্দ, তাই এটা আমারও পছন্দ হওয়া উচিত। তিনি মঞ্চ থেকে নামতেই পুরো হল করতালি গর্জনে ভরে উঠল। ধূসর স্কার্ফওয়ালি আর মেরুন স্কার্ফওয়ালি দুজন বক্তাই একে অপরের দিকে তাকিয়ে সম্মতির হাসি হাসলেন, মাথা নেড়ে হাত তালিয়ে দিতে লাগলেন। একদম চুপচাপ বসে রইল, তার মন ও মস্তিষ্ক যেন একেবারে ফাঁকা হয়ে গেছে। যখন সেই কালো আবায়া পরা মহিলা ডক্টর শায়েস্তা হামদানি দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, তখন এক ঝটকে উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে তার দিকে দৌড়ে গেল। ম্যাম? হ্যাঁ, দ্রুত পায়ে তার কাছে এগিয়ে এলো। ইয়েস। ডক্টর শায়েস্তা ঘুরে তাকালেন, এক হাতে ফোন ধরা, তাতে দ্রুত কিছু টাইপ করছেন। ওটা মানে আমিও আমিও নিকাব করতে চাই, কিন্তু হ্যাঁ, বুঝতে পারছি না কিভাবে নিজের কথা বোঝাবে, কিন্তু আমি কিভাবে করব? খুব সহজ। ডক্টর শায়েস্তা ফোনটা ব্যাগে রেখে এগিয়ে এলেন। তিনি হেয়ার স্কার্ফের সামনের ডান দিকে কোণা তুলে নিলেন, তারপর সেই পাটটা হেয়ার বাম গালের ওপর এনে আলতো করে গুজে দিলেন, তারপর সামান্য অংশ ডান গালের দিকেও টেনে দিলেন। এক মুহূর্তের মধ্যেই তার মুখ নিখুঁতভাবে এক সূক্ষ্ম মার্জিত নিকাবে ঢাকা পড়ে গেল। বাস, এইটুকুই তো। তিনি হালকা কাঁধ ছেঁকে হাসলেন, আর পাশ থেকে ফোন খুঁজে নিতে নিতে ফিরে গেলেন। এইটুকু ব্যাপারই। হ্যাঁ, নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে রইল। বাস, এটুকুই। সে নিজের নিঃশ্বাস শুনতে পেল, না শ্বাসরুদ্ধতা, না কোনো আঁটোসাঁটো অনুভব।
না চোখের সামনে অন্ধকার, সবকিছু ঠিক যেমন ছিল তেমনই রইল। এটুকুই ব্যাপারটা। আনাতুলের ব্যস্ত বাজারে হাঁটতে হাঁটতে গোরসালের বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে সেবাঞ্চের ক্যাম্পাসে বাস থেকে নামতে নামতে প্রতিটি জায়গায় হ্যাঁ একইভাবে চারপাশের মানুষ, দেয়াল, দৃশ্যগুলো লক্ষ্য করলো। কোনো পার্থক্য কি হয়েছে? তার উপলব্ধি হলো যে সবকিছু আগের মতোই আছে। তার মধ্যে সাহস নেই যে ডক্টর শাইস্তার পরিয়ে দেওয়া নিকাবটা খুলে ফেলবে। তাইস্তান বলে সে সেই নিকাব নিয়ে দিন কাটাতে লাগলো। কিন্তু কোথাও কোনো দমবন্ধ ভাব, কোনো অসহ্য অবস্থা হলো না। মানুষ পৃথিবী দেখে নিজের চোখ দিয়ে, নাক, গাল, থুতনি বা কপাল দিয়ে নেয়। তাহলে যখন সেগুলো ঢাকা রয়ে, দৃশ্য তো তবু একই থাকে, তাই না? তাহলে কষ্টে গিয়েছে। তবুও হ্যাঁ ভেতরে এক অদ্ভুত অস্বস্তি রয়েছে। তার সাথে হালে ঠিক আগের মতোই রইল। তার আচরণের বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। ডরমের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হ্যাঁ দেখলো হোসেন আর মুতাসিম নিচে নামছে। হোসেন এক মুহূর্তের জন্য থমকালো, তারপর দুজনই হাসলো, সালাম দিল আর নিচে নেমে গেল। সবকিছু একদম আগের মতোই রইল। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিন নারীদের বলে দিন তারা যেন নিজেদের ওপর নিজেদের চাদর ছড়িয়ে নেয়, যাতে তাদের সহজেই চিনে নেওয়া যায় এবং কোনো কষ্ট বা হয়রানির শিকার না হয়। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। হ্যাঁ নিজের চেয়ারটিতে বসলো, সামনে খোলা বই, কিন্তু মনটা এখনো সেই কাচের দেয়াল ঘেরা সেমিনার হলেই থেকে গেছে, যেখানে বারবার পাখিরা এসে ধাক্কা খাচ্ছিল। ফিরতি পথে কেউ যখন পেছনেই একটা বাজিয়ে দিয়েছিল, তখন হ্যাঁ এমন গভীর তন্ময়তার মধ্যে ডুবে গিয়েছিল যে সেই মোহ থেকে বেরিয়ে আসার ক্ষমতাই তার ছিল না। এখন তার মনে হলো সে হয়তো কখনো এই এক আয়াতের প্রভাব থেকে মুক্ত হতে পারবে না। এক মুহূর্তের মধ্যেই তার বোঝা হয়ে গেছে এতদিন ধরে কেন সে হিজাব বা নিকাব নিতে পারেনি। যদিও তার তায়া, আব্বা, এমনকি রোহেল সবাই তাকে বহুবার তাগিদ দিয়েছে, তবুও সে পারেনি, কারণ তারা সবসময় নিজেদের কথা বলে গেছিল, কখনো আল্লাহর কথা শোনায়নি। যখন বাবা, ভাই, অভিভাবকেরা মেয়েদেরকে কিছু বোঝাতে চায়, তারা সাধারণত নিজের মতামতই চাপিয়ে দেয়। তারপর অভিযোগ তোলে মেয়েরা শোনে না কেন, মানে না কেন। কিন্তু যদি একবার তারা আল্লাহর কথা শুনিয়ে দিত, তাহলে তারা বুঝতো মুসলমান মেয়ে ছোট হোক বা বড়, নরম ডালের মতো হোক বা কাছের মতো কঠিন, হৃদয় তার একটাই। আর সেই হৃদয় যে একবার আল্লাহর বাণী শুনে ঝুঁকে যায়, তার আর কোনো উপদেশ, কোনো বক্তৃতা, কোনো দাওয়াতের প্রয়োজন থাকে না। একটি আয়াত, মাত্র একটি আয়াতই জীবন বদলে দেয়। ব্যাস, একটি মাত্র আয়াত। বৈকাদার সমুদ্র তটে ঢেউগুলো পাথরে আছড়ে পড়ছে, আর তাদের গর্জন পৌঁছে যাচ্ছে সেই উঁচু সাদা ওসমানী প্রাসাদের গভীরে। পুরো প্রাসাদ অন্ধকারে ডুবে রয়েছে, করিডোরগুলো অন্ধকার, শুধু দ্বিতীয় তলার স্টাডি রুমে আধো আলো রয়েছে। হয়তো ভেতরে একটা ম্লান আলোর বাল্ব জ্বলছে, অথবা টেবিলে খোলা অবস্থায় থাকা আব্দুর রহমানের ল্যাপটপ তার আলো ছড়াচ্ছে। তবে সে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়েনি, রিভলভিং চেয়ারে পিঠে মাথা হেলে চুপচাপ চিন্তিত দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে রয়েছে। তার দুটো স্বর্ণের আংটি আর মোটা ফ্রেমের চশমা টেবিলের ওপর ল্যাপটপের পাশে রাখা। বেখেয়ালি হয়ে সে হাত বাড়িয়ে সিগারেটের কৌটো তুলে নিল। সেটা দেখে আবার বিরক্ত হয়ে টেবিলের ওপর রেখে দিল। এই সিগারেটের নেশা থেকে তার এতদিনে মুক্তি পাওয়া উচিত ছিল, এবং আরো অনেক কিছু থেকে বিরত থাকা উচিত ছিল। সে চোখ বন্ধ করে আঙুল দিয়ে ধীরে ধীরে কপাল মালিশ করতে লাগলো। বহুদিন ধরেই তার মাথা ব্যথা হচ্ছে, হয়তো খুব বেশি চিন্তায় চাপে এমন অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। সে অস্বীকারের ভঙ্গিতে মাথা নাড়ল। তার স্নায়ু অনেক শক্ত, আর কখনো সে এমন কোনো চাপের সামনে হার মানবে না, এটা ভেবে আত্মবিশ্বাস আর পোক্ত হলো। তাছাড়া সবকিছু ঠিকঠাকই চলছে, প্রতিটি জিনিস তার ইচ্ছে মতো এগোচ্ছে। যে তা সে ঘর সে গড়ে তুলেছে, সেটা এখন শেষ ধাপে, সফলতা খুব কাছাকাছি। যা সে চায় তাই হচ্ছে, তবে এখন তার আরো বেশি শক্তি আর সতর্কতার প্রয়োজন। আগেরবার শেষ মুহূর্তে খেলা নষ্ট হয়ে গিয়েছিল, সবকিছু হঠাৎ করে তার উপর এসে ধাক্কা দিয়েছিল, আর সেটা তার বিশিষ্ট বন্ধুদের কারণেই ঘটেছিল। বন্ধু যদি প্রতারণা করে, তাহলে তার চেয়ে বেশি কষ্টদায়ক আর কিছু হতে পারে না। কয়েক মুহূর্তের জন্য সেই কষ্টকর দিনগুলো তার চোখের সামনে ভেসে উঠল। নিজের যোগ্য থেকে যোগ্যতর বন্ধু পরিচিতদের ছেড়ে সেই অযোগ্য ঘৃণ্য লোকটির কাছে সাহায্যের জন্য সে গিয়েছিল, আর তারপর সে লোক যে করলো তো অত্যন্ত নিকৃষ্ট। আব্দুর রহমান তীব্র বিদ্রুপে মাথা ঝাঁকালো। সে এখন অন্তত ওই ব্যক্তি ও ঘটনার কথা স্মরণও করতে চায় না, যে তার পিঠে ছুরি ঢুকিয়েছিল। আল্লাহ অবশ্যই তাকে সুযোগ দেবেন,
যেন সে নিজের প্রতিশোধ নিতে পারে, এবং সেই সুযোগ আব্দুর রহমান কখনো নষ্ট করবে না। সে শপথ করেছিল, কিন্তু এখন তাকে সব ঘৃণা ভুলে সেগুলো বাদ দিয়ে সামনে থাকা সুযোগগুলোতে মনোনিবেশ করতে হবে। আব্দুর রহমান কখনো সুযোগের অপেক্ষায় থাকেনি। সে সবসময় নিজের সুযোগ তৈরি করে নিয়েছে আর তারপর তাদেরকে কাজে লাগিয়েছে। এখনো সে ঠিক তাই করছে, কিন্তু এইসবের আগে তার অবশ্যই সেই ছোট্ট কিন্তু অসমাপ্ত কাজটা শেষ করতে হবে, যা 4-5 মাস আগে নিজেই শুরু করেছিল। কারণ সবকিছু ঠিক তার পরিকল্পনা মতো হয়নি। হাসিমকে ভরসা করে ভীষণ ভুল করেছে। তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিক সেভাবেই শেষ হবে, যেভাবে সে পরিকল্পনা করেছে। ঠিক তেমন সে সাজিয়েছে, ঠিক যেমন দিমিত ফেরদৌস তাকে পরামর্শ দিয়েছে। তাকে আরেকটা কাকতালীয় সুযোগ তৈরি করে নিতে হবে। সে টেবিল থেকে নিজের ফোনটা তুলে ফোন বুক খুলল। সে কখনই নম্বরগুলো লোকজনের আসল নামে সেভ রাখে না। এই নাম্বারটাও সে এক্সচেঞ্জ স্টুডেন্ট নামে সেভ করে রেখেছে। কিছু চিন্তা করে আব্দুর রহমান সেই নামটাতে একটা মেসেজ টাইপ করতে লাগলো। 26 মে সাবাঞ্চিতে পরীক্ষার মৌসুম শুরু হয়ে গিয়েছে। 9 জুন পর্যন্ত পরীক্ষা চলবে। তাকসিমের ভাস্কর্য, ইস্তেকলাল স্ট্রিটের চত্বর, সাফাহিরের শপিং মল আর পাজল বক্সের ধাঁধা সবকিছু ভুলে গিয়েছে। বইকাদের থাকার ক্ষতি সে পুষিয়ে নিয়েছে, কিন্তু এখানে শুধু পাশ করলেই চলবে না, বরং ডিস্টিংশন লাগবে তার। রেজাল্ট খারাপ হলে পাকিস্তানের এক্সচেঞ্জ ছাত্রের বদনাম হবে, আর রেজাল্ট ভালো হলে সেটা পাকিস্তান এক্সচেঞ্জ ছাত্রের সফলতা বলা হবে। সে এখন সুলেমানকে ভুলে শুধু পাকিস্তানি এক্সচেঞ্জ স্টুডেন্ট হয়ে উঠেছে। 31 মে সকাল ইস্তানবুলে বিপর্যয় নিয়ে এলো। রাতভর পড়াশোনার পর ফজরের কাছাকাছি সময় ঘুমিয়েছিল, কারণ আজ ছুটির দিন। কিন্তু ভোরেই হালে ঝড়ের মতো দৌড়ে ডর্মে ঢুকলো। হ্যাঁ উঠো। হালে জোরে জোরে ডাক শুনে ঘাবড়ে উঠে বসলো। কি হলো? তার বাঙ্কের নিচে সিঁড়ির কাছে দাঁড়ানো হালের ক্ষুদ্র মুখের দিকে তাকিয়ে তার মনে হলো কেউ তার হৃৎপিণ্ড যেন মুঠোয় চেপে ধরেছে। সে কম্বল ছেড়ে দ্রুত নিচে নেমে গেল। হালের চোখ অস্থির। তার ঠান্ডা হয়ে আসা হাত দিয়ে অজান্তেই হালের হাত ধরল। ফ্রিডম ফ্লোটিলা, যেটা গাজায় যাচ্ছিল, ওটাকে থামিয়ে দিয়েছে। ইসরায়েল ওই জাহাজটিতে হামলা করেছে। জানি না কতজন ফিলিস্তিনি আর তুর্কি মারা গেছে। আল্লাহ! গভীর দুঃখে নিজের বুকের উপর হাত রেখে বলল, কিন্তু কিন্তু কিভাবে তারা এমন করতে পারলো? ওই জাহাজগুলোতে তো খাদ্য ছিল, ঔষধ ছিল। ওরা বলছে তাতে অস্ত্র ছিল এবং সন্ত্রাসীরাও ছিল। তারপর তাদেরকে কে জিজ্ঞেস করবে? হায় খোদা! মুতাসিমের অন্যরা তো অনেক কষ্টে আছে নিশ্চয়ই। ওদের তো বন্ধু স্বজনও ছিল ওই যাত্রীবাহী জাহাজে। অজান্তেই মনে হলো আমাদের তাদের কাছে যাওয়া উচিত। চলো, দ্রুত চলো। তড়িঘড়ি করে চুল বেঁধে জামা বদলে স্কার্ফ কুটি মেকআপ নিপুণভাবে ঠিক করে হালের সঙ্গে বাইরে বেরিয়ে পড়লো। কমন রুমের পথে যেতে যেতেই মোবাইলে চেক করলো। রাতে কোনো এক তুর্কি নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। আমার কাছে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ARP, জাহান নামে যাকে ARP। এই মুহূর্তে ফ্লোটিনের খবরে অস্থির হয়ে আছে। এর মধ্যে ARP সারপ্রাইজের কথা সে কিভাবে ভাববে? কমন রুমে 5 জন ফিলিস্তিনি ছেলে নিঃশব্দে বসে রয়েছে। টেবিলে ল্যাপটপ খুলে হাতে মোবাইল নিয়ে সবাই আপডেটের অপেক্ষায়। তাদের মুখ দেখার পর আফসোস করার মতো সব শব্দ ভুলে গেল। কি বলবে তা বুঝে উঠতে পারলো না সে, এবং হালে চুপচাপ এক কোণে বসে রইল। আই এম সো সরি মুতাসিম। মৃদু কণ্ঠে বলতেই মুতাসিম চোখ উঠিয়ে দেখালো। হালকা ম্লান হেসে সে আবার মাথা নিচু করে নিজের জুতোর দিকে তাকিয়ে রইল। তাদের যন্ত্রণা অনুভব করতে পারল না। আসলে সে অন্য জায়গায় নিজেকে না রেখে কিভাবে প্রকৃতভাবে তাদের কষ্ট অনুভব করতে পারবে? সে চুপচাপ ভেবে দেখলো। এক মুহূর্ত চোখ মুদে কল্পনা করলো, যদি আল্লাহ না করুক ইসলামাবাদে যুদ্ধ লেগে যায়, পুরো শহর নিজেদের ঘরে বন্দী হয়ে পড়ে, আর পরিবারের সদস্যরা আহত ও অসুস্থ হয়, আর তখন সে তুরস্ক থেকে ওই ফ্লোটিলায় ঔষধ ও খাদ্য পাঠাতো। কিন্তু সেই ফ্লোটিলাকে করাচির উপকূলে প্রতিহত করা হতো, জাহাজে কিছু লোককে হত্যা করা হতো, আর তার পরিবারের লোকজন কাটতে থাকতো। এবার ব্যথাতর চোখ মিলল। এখন সে বুঝতে পারছে, যতদিন নিজের দেশ নিজের বাড়ির উপর জুলুম না হয়, ততদিন অন্যের ব্যথা পুরোপুরি অনুভব করা যায় না। কমন রুমের দরজা খুলে টলি ভেতরে ঢুকলো। আর হালে একেবারে হতভম্ব হয়ে তাকে দেখলো। তারপর একে অপরের দিকে তাকালো। টলির সামনে এসে দাঁড়ালো। সে ছেলেদেরকে দেখতে লাগলো, কিন্তু ওদের কেউ টলির দিকে তাকালো না। মুতাসিম, আমরা কি কথা বলতে পারি? মুতাসিম শুধু জুতোর দিকে তাকিয়ে রইল। মনে হলো সে যেন শুনতেই পায়নি। হুসেইন,
টলি হুসেইনের কাছে সোফায় এসে বসলো, কিন্তু তার বসা যেন হুসেইনকে বিদ্যুৎ স্পৃষ্ট করলো। সে এক ঝটকে উঠে দাঁড়ালো। তখনই বাকি চারজন ছেলে উঠে দাঁড়ালো এবং একসাথে ঘর থেকে বেরিয়ে গেল। টলি দাঁতে ঠোঁট কেমড়ে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে জানতও না যে এই দিনে তার এবং ওই ফিলিস্তিনি ছেলেদের মধ্যকার উল্লেখযোগ্য বন্ধুত্বের শেষ দিন হয়ে যাবে। তার বেরোনোর সঙ্গে সঙ্গে লতিফ ঘরে ঢুকলো। শব্দ পেয়ে টলি এবং ওরা দুজন ঘাড় ফিরে তাকিয়ে দেখলো লতিফ জিন্সের সাথে সাদা টি শার্ট পরেছে, যার ওপর কালো অক্ষরে লেখা শেম অন ইউ ইসরায়েল। টলি সেটা পড়লে তার মুখের রং বদলে গেল। হালে মুচকি হেসে হ্যাঁকে দেখলো। হায়াও জবাবে হাসলো। টলি, ট্রাস্ট মি, এটা কেবল। লতিফ হাত উঠিয়ে খুব শান্ত কণ্ঠে টনিকে বোঝাতে লাগলো যে তার টি শার্টের এই লেখা শুধু ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে। টলির সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই, সে তাকে অপছন্দও করে না। টলি ব্যাপারটা বুঝেছে। এই ভঙ্গিতে মাথা ঝেঁকে হাসলো। লতিফ ক্যাথলিক ও ডাচ, সে এসব বলতেই পারে, কিন্তু ফিলিস্তিনিদের ব্যাপারটা আলাদা। যে ফিলিস্তিনি ছেলেরা করেছে তা হালেও হায়ের কাছে পুরোপুরি সঠিক মনে হয়েছে। এটা শোকের দিন, যদিও বিশ্ববিদ্যালয়ের সব কাজ স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু দেয়ালে দেয়ালে যেন শোকের ছায়া নেমে এসেছে এবং সে বেদনা হৃদয় ছিন্ন করে দিচ্ছে। কেউ বুঝতে পারছে না কি করা উচিত, কার কাছে ন্যায় বিচার চাইবে। হিটলার বলেছিল, আমি চাইলে সমস্ত ইহুদিদের মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি অনেককে ছেড়ে দিয়েছি যাতে পৃথিবী বুঝে আমি কেন তাদের ভাই বন্ধুদের মেরেছি। এবং এমন আরো অনেক ধরনের প্রবাদ ছাত্ররা তাদের টি শার্টে লিখে সেটা গায়ে দিয়ে ঘুরছে। হালে ও হ্যাঁ সারাদিন নীরবতায় ডুবে থাকা করিডোর ধরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালো। পাকিস্তানের লঞ্চে বসে রিমোট হাতে নিয়ে টিভিতে ফ্রিডম ফ্লোটিলার খবর দেখে আফসোস করে চ্যানেল বদলে ফেলা এক কথা, কিন্তু তুরস্ক থেকে সেই সব কষ্ট ও যন্ত্রণার অংশ হওয়া আরেক কথা। হ্যাঁ, সাধারণত অ্যাঙ্কর তালাত হোসেনের শো কখনো দেখতো না, কিন্তু সেও ওই হাজারো বন্দীদের সাথে বন্দী হয়ে আছে এটা জেনে খুব কষ্ট হচ্ছে। মোট 6টি জাহাজ ছিল, 3টি কার্গো আর 3টি যাত্রীবাহী। এরা সবাই ভিন্ন ভিন্ন স্থান থেকে এসে মারমারা সাগরে এক জায়গায় জমায়েত হয়েছিল। তারপর পুরো ফ্লোটিলা গাজার দিকে ছুটে গিয়েছিল, যাতে ঘিরে রাখা গাজার মানুষদের সহায়তা পৌঁছে দেওয়া যায়। যখন ফ্লোটিলা গাজার কাছে পৌঁছালো, তখন ইসরায়েলি বাহিনী জাহাজগুলোর উপর হামলা করলো, কতজনকে মেরে ফেললো আর বহুজনকে বন্দি করলো। দুপুরে হায়ার হালে সাবানজি ক্যাম্পাসের ক্যাফের সুন্দর ঝর্ণার পাশে চেয়ারে বসে প্লে কার্ডস ও চ্যাট বাড়ালো। তারা শুনেছে পুরো ইস্তানবুল রাস্তায় নেমে এসেছে, সাবানজি শহরের মধ্যে নয়, শহর থেকে দূরের এলাকায়। তাই তাদের উদ্দেশ্য হলো সেখানে গিয়ে ওই প্রতিবাদ আন্দোলনে অংশ নেওয়া। মে মাসের শেষের রোদ ওই ঝর্ণার পানিতে খেলছে। হ্যাঁ, কোনো টেবিলে রেখে মাথা ঝুঁকিয়ে পোস্টারে রং করছে। স্কার্ফের একটা কোণ থেকে সূক্ষ্মভাবে গড়া নিকাবটা তার চেহারার অংশ হয়ে গেছে। কেবল বড় বড় কালো চোখগুলো দেখা যায়, যেগুলো আগে ছিল শান্ত ও গভীর হয়েছে। মানুষ দুবার একই নদীতে নামতে পারে না। আর এখন সেও সেই হায়া সুলেমানের নেই যে 4 মাস আগেই তুরস্কে এসেছিল। সে ধীরে ধীরে অদৃশ্য পরিবর্তনে বদলে যাচ্ছে। এক মুহূর্তের জন্য হ্যার মন ভোরের ওই মেসেজ ছেতে চলে গেল। কোন সারপ্রাইজ? কি সারপ্রাইজ? যাই হোক, আব্দুর রহমানের সব কথাই সারপ্রাইজ হয়। এখন তো হ্যাঁ আশ্চর্য হওয়ারও ছেড়ে দিয়েছে। প্লেকার্ডস এবং পোস্টার মুড়ে হ্যাঁ যখন কমন রুমে ফিরে এলো, তখন স্যান্ড্রা, চেরি আর সারা বই কোলে নিয়ে টিভি দেখছিল। হালে টেবিলের ওপর রাখা তার ব্যাগে কিছু জিনিস ঢুকাচ্ছে, আর ফিলিস্তিনি ছেলেরাও তাড়াহুড়ো করে আসছে। সবাই ইস্তানবুলের প্রতিবাদে যোগ দেওয়ার কথা আলোচনা করছে। তুমি কি যাবে সারা? টিভি দেখায় মগ্ন মেয়ে তিনটিকে হ্যাঁ জিজ্ঞাসা করলো। না। সারা স্ক্রিনের উপর দৃষ্টি রেখে কাঁদ উঁচিয়ে বলল। চেরিয়া স্যান্ড্রা হায়ের দিকে ফিরেও তাকালো না। হ্যাঁ ওভাবে দাঁড়িয়ে ওদের মুখের দিকে তাকিয়ে রইল। হালেও ফিলিস্তিনিদের সঙ্গে জিনিসপত্র প্যাক করতে ও প্রতিবাদী শার্ট পরে কার্যক্রমে যোগ দেওয়ার জন্য বহু তুর্কি ছাত্র এসেছে। ওরা সেই মেয়েরা যারা গরমে ঠান্ডায় সব হাওয়ায় মিনি স্কার্ট পরেই বেরোয়। তারাই ওসব ছেলে যাদের ইসলাম ধর্ম ও ধর্ম পালনের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্কও নেই। গায়ে দুল আর আপত্তিকর ছবি সমেত শার্ট ও জিন্স পরিহিত সব ছাত্রছাত্রী একত্র হয়েছে। কিন্তু চেরি, সারা, স্যান্ড্রা ও টলি, যাদের সঙ্গে হ্যাঁ ও ডিজে রাতভর কথা বলতো, একসাথে খেত, ঘুমাতো, উঠতো, বসতো, হাসতো, গল্প করতো, তারাই এখন একেবারে অচেনা হয়ে গিয়েছে। এরা আমাদের সাথে আসছে না কেন? সবকিছু পরিষ্কার, তবু হ্যাঁ বিভ্রান্ত ভঙ্গিতে হালের দিকে তাকিয়ে ধীরে জিজ্ঞেস করলো। হালে সারার মতোই নিরাসক্তভাবে কাজ ঝাঁকালো, কারণ তারা মুসলমান নয়। হ্যাঁ, সে একেবারে নিশ্চুপ হয়ে গেল। এই 4 মাসে তারা সবাই তুর্কি, পাকিস্তানি, ফিলিস্তিনি, নরওয়েজিয়ান, ডাচ, চীনা, ইসরায়েলি
আর কত জাতিতে বিভক্ত হয়েছিল। কিন্তু আজ জাতীয়তার সব পার্থক্য মুছে গেছে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সব এক পাশে, আর মুসলিম ছাত্ররা এক পাশে। আর সেও এতদিন কাদের পেছনে ছুটেছিল, কাদের পোশাক, কাদের জীবনধারা তাকে আকৃষ্ট করতো। আঞ্জুম বাজি ও জাভেদ ভাই সহ সবাই যখন তাকসিমে পৌঁছালো, তখন 5 মিনিটের জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত ইস্তেকলাল স্ট্রিটের দিকে এগিয়ে গেল। সে জিহানকেও সঙ্গে নিতে চায়, কারণ যত বেশি মুসলমান হবে, প্রতিবাদ তত শক্তিশালী হবে। বার্গার কিং এর ভেতর যথারীতি ভিড় ছিল। টেবিলের শাড়ি পেরিয়ে ভেতরের দরজা ঢুকে গেল। রান্নাঘরে এক তুর্কি মেয়ে আর এক নতুন ছেলে কাজ করছে, দুজনই শেফ। সালাম, জিহান সিকান্দার। সে চারপাশে তাকিয়ে ছেলেটিকে প্রশ্ন করলো। ও ও এখানেই ছিল একটু আগে, মাংস কাটছিল। এখন হয়তো। ছেলেটি ঘুরে পাশের অন্য আরেকটা দরজার দিকে তাকালো। হয়তো ড্রেসিং রুমে গেছে, অথবা বাথরুমে। ঠিক সেই সময় ড্রেসিং রুমের দরজা খুললো। অজান্তেই ঘাড় ঘুরিয়ে তাকালো। জিহান ভেতরে ঢুকলো। তার মাথা নিচু, আঙুল দিয়ে চোখ মুছেছে। জিহান। ডাক শুনে জিহান চমকে তাকালো। তার চোখ লালচে ভেজা। সে সামান্য হেসে তার কাজের টেবিলের দিকে এগিয়ে এলো। আসসালামু আলাইকুম, তুমি কবে এলে? জিহান চোখ না তুলে মাথা নিচু করে মাংস ভর্তি ট্রে তুলতে লাগলো। এখনই। তুমি তুমি ঠিক আছো তো? ঘাবড়ে গিয়ে জিহানের চেহারা দেখলো। হ্যাঁ, শুধু পেঁয়াজ কাটার জন্য চোখে একটু জ্বালা করছিল, সেজন্য মুখ ধুতে গিয়েছিলাম। এত লম্বা ব্যাখ্যা, তাও জিহানের কাছ থেকে। আর পেঁয়াজ? চারপাশে দেখলো পেঁয়াজ তো আশেপাশে কোথাও নেই। তুমি বলো, কি জন্য এলে? ও, আমরা স্ট্রিট প্রোটেস্টে যাচ্ছি, ফ্রিডম ফ্লোটিলার উপর আক্রমণের বিরুদ্ধে। তুমি যাবে? প্রোটেস্ট কেন? ওই জাহাজগুলোতে কি অস্ত্র ছিল না? অস্ত্র? না জিহান, সেগুলো তো ওষুধের খাদ্য ছিল। হঠাৎ করে সে জিহানের দিকে তাকালো। সে কি এত অজ্ঞ? এটা তো তুমি বলছো, কিন্তু অস্ত্র না থাকলে ইসরায়েল কেন থামালো? জিহান দায়িত্ব জ্ঞানহীন ভঙ্গিতে বলে খটখট করে মাংস কাটতে লাগলো। জিহান, তোমার কি মনে হয় তাদের কোনো কারণের প্রয়োজন আছে? এটা তাদের নিজেদের লড়াই। এই ফিলিস্তিনিরাও এত সরল নয়। এসব জিহাদ টিহাদ আসলে কিছু না, সবে এক ধরনের টেরোরিজম। হতে পারে ফ্লোটিলাকে অবৈধভাবে থামানো হয়েছে, কিন্তু আমাদের ফিলিস্তিনিদের চেয়ে বেশি ফিলিস্তিনি হয়ে ওঠার দরকার নেই। এটা আমাদের ব্যাপার না। জিহান, এটা কিভাবে আমাদের ব্যাপার না হতে পারে? আমাদের ধর্মের মানুষ সাহায্যের অপেক্ষায় আছে। আমাদের ধর্ম আমাদের জন্মের আগেও ছিল, আর আমরা মরার পরেও থাকবে। এতে আমাদের মোটেও প্রয়োজন নেই। আর প্লিজ, এই মুহাম্মদ বিন কাসিম যুগের রোম্যান্স থেকে তুমি বেরিয়ে এসো। জিহান খুব বিরক্ত কণ্ঠে মাথা নিচু করে কাজে মগ্ন থেকে বলল। এটি কি রকম জিহাদ যে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে বন্দুক হাতে নিয়ে বেরিয়ে যাও? জিহাদ হলো সেই কাজ যা একজন মানুষ তার পরিবারের জন্য পরিশ্রম করে রোজে রোজগার করে, যেমন আমি করি, যেমন এই রেস্টুরেন্টে আমার কর্মচারীরা করে। জাহান নামে যাক তোমার রেস্তোরাঁ। বড় কথা হলো, আমি তোমার সঙ্গে একমত নই। আর তুমি যদি ভুল হয়ে এত আত্মবিশ্বাসী হতে পারো, তাহলে আমি সঠিক হয়ে পুরো আত্মবিশ্বাসী কেন হতে পারবো না? তিক্ত স্বরে বলে ঘুরে চলে গেল। জিহান একবার তাকে চলে যেতে দেখলো, তারপর মাথা ঝাঁকিয়ে কাজে মনোযোগ দিল। রাস্তায় মুসলিম ছাত্রদের সঙ্গে তুর্কি বাসিন্দাদের প্রতিবাদ চলছে। প্লেকার্ডস ও ব্যানার হাতে তারা গর্জে এগোচ্ছে। একজন ডাউন উইথ জোরে চিৎকার করে বললে বাকিরা সুর মিলিয়ে ইসরায়েল বলে সাড়া দিচ্ছে। চারদিকে ডাউন উইথ ইসরায়েল স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে। পাকিস্তানে এমন শোভাযাত্রায় সাধারণত পুরুষ ও নারী আলাদা থাকলেও তুরস্কে 2 লিঙ্গের মানুষ একসাথে এই র্যালিতে সামিল হয়েছে। অনেক বুঝে শুনে এগোতে হচ্ছে, তবু মন এখনো জিহানেই আটকে আছে। প্রত্যেকের রাজনৈতিক বিশ্লেষণ আলাদা, সবারই মত থাকার অধিকার আছে। তবু কেন বারবার কান্না আসছে? কেন বারবার চোখের পানি আটকে রাখতে কঠোর সংগ্রাম করতে হচ্ছে? তারা ইসরায়েলের দূতাবাসের কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে পারেনি। মুতাসিমের প্রতিজ্ঞা পূরণ হয়নি, তবু তাদের প্রতিবাদ গর্জন ধ্বনিময় রয়েছে। পরদিন পরীক্ষা। সে অনিচ্ছায় কিছুটা পড়াশোনা করে দ্রুত ঘুমিয়ে পড়ল। আর খুব ভোরে উঠেই বই নিয়ে হ্রদের পাশে চলে এলো। চারপাশে নীলচে অন্ধকার ছড়িয়ে আছে। জুন শুরু হয়েছে, কিন্তু এখনো ভোরে ঠান্ডা বাতাস বয়ে যায়। শুধু দিনে গরম লাগে। পা পানিতে ভিজেই বসলো আর হাঁটুর কাছে বই রাখলো। বাতাসের জন্য চাদর তার মাথা থেকে গড়িয়ে কাঁধে পড়ে গেল। অনেক দূর পর্যন্ত ওখানে কেউ নেই। সে একদম একা। কান্না তো তার রাত থেকেই আসছে, কিন্তু এবার আরো তীব্র হলো। সে মাথা নিচু করে নিঃশব্দে কাঁদতে লাগলো। বাড়ি, আম্মি, আব্বা, রোহেল সবার কথা মনে পড়ছে। হঠাৎ তার ফোন বেজে উঠলো। খাসের ওপর রাখা মোবাইল উঠিয়ে দেখলো জিহান কলিং, স্ক্রিনে লেখা। এই সময় জিহানের কল। সব ঠিক আছে তো? জিহান, কি হয়েছে? যেন সর্দি ঠান্ডায় বসে যায় ভারী কণ্ঠে বলল। তুমি জেগে আছো? আজ তোমার পরীক্ষা আছে না? হ্যাঁ, আমি লেকের পাশে আছি। তুমি কোথায় আছো?
একটা কাজে কাছাকাছি এসেছিলাম, তুমি অপেক্ষা করো, আমি আসছি। তার ফোনটা কেটে হাতের পিঠে চোখের পানি মুছে নিল। সারা জীবনে এমন অপ্রত্যাশিত আচরণকারী মানুষ হ্যাঁ আগে দেখেনি। হ্যালো। কয়েক মিনিটের মধ্যেই জিহান এসে পাশে বসলো। হ্যাঁ ধীরে ধীরে মাথা তুলে তাকালো। জিন্স আর চকোলেট রঙের টি শার্টে তাকে খুব সতেজ ও স্বচ্ছন্দ লাগছে। তুমি এত সকালে কিভাবে এলে? এখানে কাছাকাছি একটা জায়গায় 7টার মধ্যে আমার থাকার কথা। ভাবলাম তাড়াতাড়ি এসে প্রথমে তোমার সাথে দেখা করিনি। মনে হলো তুমি গতকাল আমার উপর একটু রেগে গিয়েছিলে। সে তার স্বভাব মতোই শান্তভাবে লেকের পানির দিকে তাকিয়ে বলল। হায়াও পানির দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত দুজনে নিস্তব্ধ হয়ে রইল। তারপর হ্যাঁ বলল, না ওরকম কোনো ব্যাপার না। হ্যাঁ একটা কথা বলি, তোমার কাছের লোকদের রাজনৈতিক মতের কারণে কখনো রেগে যেও না। জিহান খুব কোমলভাবে ধীরে সুরে বোঝাতে লাগলো। হ্যাঁ ঘাড় ফিরিয়ে জিহানকে দেখতে লাগলো। কিছু স্মৃতি তার মনে ভেসে উঠল। প্রতিটি মানুষের আচরণের পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। আমি তো তোমাকে বলেছিলাম, যতদিন না তুমি নিজেকে অন্যের জায়গায় দাঁড় করিয়ে না দেখবে ততদিন পুরো ব্যাপার তুমি বুঝতে পারবে না। প্রত্যেক কাহিনীরই অন্য আরেকটা দিক থাকে। জিহান মুখ ঘুরিয়ে হাইকে দেখলো। এখন বলো, তুমি কেন কাঁদছিলে? এমনি। হ্যাঁ তাড়াতাড়ি জিহানের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে পানির দিকে তাকিয়ে রইল। বাড়ির কথা মনে পড়ছে শুধু। ধৈর্য ধরো। মানুষকে সবসময় ঠিক ততটাই কষ্ট দেওয়া হয় যতটা সে সহ্য করতে পারে। আর যদি সে সহ্য করতে না চায়, কেন মানুষকে সবকিছু সহ্য করতে হয়? জীবনে তো কঠিন কেন জিহান? তার চোখ আবার ভিজে উঠল। সে এখনো লেকের ঝিলমিল পানির দিকে তাকিয়ে আছে। নীল আকাশে রূপোর থালার মতন চাঁদ থেকে যেন গলে গলে ফোটায় ফোটায় তরল রূপা লেকের পানিতে গিয়ে মিশছে। এখনো তো তুমি ছাত্র জীবনে আছো, এটাকে যতটা পারো উপভোগ করো। কারণ এই পর্যায়ের পরে জীবন নিজের মুখোশ খুলে ফেলে দেয়, আর তখন সবকিছু ভীষণ কঠিন হয়ে যায়। আমার সঙ্গেও তোমার জীবন কঠিন হবে। তুমি কি আমায় বিয়ে করবে? এক মুহূর্তে যেন লেকের পানির ওপর থেকে রূপলি আভা ছড়িয়ে পড়ে সবুজ ঘাসের প্রান্তরে ছুঁয়ে গেল। সবকিছু এই রূপোর আলোয় ঠেকে গেল, আর তারা দুজনও রূপলি প্রতিমূর্তির মতো হয়ে রইল, যেন ঝলমল করে ওঠা রূপোর দুটো ভাস্কর্য। আমাদের বিয়ে হয়ে যায়নি? ওটা তো আমাদের বড়রা করিয়েছিল, এখন সিদ্ধান্ত আমাদের হাতে। তুমি জানো আমাকে, আমি সবসময় হাসি খুশি থাকা কোনো মানুষ নয়। আমি জানি আমি অনেক সময় খুব কঠোর হয়ে যাই, আর তখন আমাকে তোমার কাছে খুব খারাপ লাগে। আমি জানি, কিন্তু আমি এমনই। তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকতে পারবে? সে অত্যন্ত গম্ভীরভাবে জিজ্ঞাসা করলো। হ্যাঁ আস্তে করে তার কাজ ছাকালো। ইস্তানবুলে যে কোনো অবস্থাতেই আমি থাকতে রাজি। আল্লাহ না করুক যেন আমাদের এখানে থাকতে হয়। জিহান হঠাৎ একদম অবচেতন মনে বলে ফেলল। রূপালীর দ্বিতীয় ভাস্কর্যটি বিস্ময়ে তার দিকে তাকালো। কেন? এমনি বলছিলাম। প্রথম ভাস্কর্যটি মুখ ফিরিয়ে নিল। তোমাকে ফুপু কখন বলেছিলেন যে আমরা? হ্যাঁ কথা মাঝপথে থেমে গেল। উনি কেন বলবেন? আমি তখন 8 বছরের ছিলাম, আর 8 বছরের বাচ্চার স্মৃতি বেশ ভালো হয়। আমি সবসময় জানতাম। আমি ভাবছিলাম তুমি জানো না। অজান্তেই হ্যাঁ জিভ দাঁতের নিচে চেপে ধরলো। জিভটাও যেন এখন রূপার হয়ে গেছে। তোমার কি মনে হয় আমি কি প্রত্যেকের কাছে দুঃখ প্রকাশ করতে যাই, বা প্রত্যেক মেয়েকে ডিনারে নিয়ে যাই? জিহান হালকা বিরক্ত স্বরে সেই ঘটনার কথা টানলো যেদিন হ্যাঁ জিঞ্জার ব্রেড হাউস সে ভেঙে ফেলেছিল। তুমি আমার স্ত্রী এবং তুমি আমার জন্য খুব বিশেষ একজন। শুধু আমার কিছু সমস্যা আছে, এগুলো ঠিক হয়ে গেলেই আমরা আমাদের জীবন শুরু করব। রূপালী আলো এখন সবুজ প্রান্তরের দিক থেকে ছড়িয়ে ডর্ম ব্লকগুলোর দেয়ালে গিয়ে পড়ছে। পৃথিবী আকাশ সবকিছুর জন্য ধীরে ধীরে রূপালী আলোয় মিশে যাচ্ছে। হ্যাঁ আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু আমার মা, আমরা এগুলো ঠিক করে নেব। জিহান ব্যথাতর মুখে মৃদু হাসল। আমরা সবসময় একসঙ্গে মিলে আমাদের সমস্যার সমাধান করে এসেছি। আমরা অনেক অপমান সহ্য করেছি, আমরা অনেক কষ্ট করেছি, কিন্তু আমার মা খুব শক্ত মানুষ, অনেক নির্ভীক, অনেক সাহসী। উনি সারা জীবন বুটিকের জন্য কাপড় সেলাই করে আমাকে যোগ্য করে তুলেছেন। এখনো সেই কাজ করেন, কিন্তু তোমাকে কখনো বলেননি নিশ্চয়ই। তিনি কখনো নিজের কষ্ট কাউকে জানেন না। আমি চাই তুমিও ঠিক ততটাই সাহসী হয়ে যাও। রূপালী ভাস্কর্যটি উঠে দাঁড়াতেই চাঁদের আলো বিচ্ছিন্ন হয়ে গেল। সবুজ ঘাসের গায়ে ঝরানো রূপালী আবরণে ফাটল ধরল। আমি চাই তুমি ভালো করে পরীক্ষা দাও, আর যদি লন্ডন যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানি। একটু কোমল হাসি মুখে বলে জিহান চলে যাওয়ার জন্য খুলল। হ্যাঁ ভেজা চোখ আর মুচকে হাসি নিয়ে জিহানকে যেতে দেখলো। চাঁদের আলোর টুকরোগুলো বিচ্ছিন্ন হতে হতে বিলের পানিতে মিশে যাচ্ছে। রূপালী আলো এখন সূর্যোদয়ের কমলা আভায় রং বদলাচ্ছে, মেঘের আড়ালে ভেসে যাচ্ছে। মায়ের পর্দা সরে গেছে, বাস্তব দিনের শুরু হয়েছে।
6 জুন ইসরায়েলের সব বন্দীকে মুক্ত না করা পর্যন্ত সাবাঞ্চি ও পুরো ইস্তানবুলে শোক এবং রাগের আবহাওয়া ছড়িয়েছিল। বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ, তাইপ এরদোয়ানের তীব্র বিবৃতি, ফিলিস্তিনি ছাত্রদের টানটান উত্তেজনা এবং আরো অনেক কিছু ঘটেছে যা আমাদের গল্পের প্রসঙ্গের বাইরে পড়ে। যাই হোক, নীল মারমারা ও ফ্রিডম ফ্লোটিলার সংকট কেটে গেলে সবাই আবার পরীক্ষার দিকে মনোযোগ দিল। হ্যাঁ, সেই পরীক্ষাগুলো ওই একই লম্বা স্কার্ট, ফুল স্লিভ ব্লাউজ আর স্কার্ট দিয়ে মুখ ঢেকে রাখা নিকাব পরেই দিল। আর এভাবে মুখ ঢেকে নিকাব পরতেই সে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠল, কাঁধে ব্যাগ ঝুলিয়ে, বুকে ফাইল জড়িয়ে ধরে। হ্যাঁ, যখন আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করেছে বাঞ্চির করিডোর দিয়ে হাতে, তখন টলিও তার বান্ধবীদের বিদ্রুপাত্মক কথাবার্তার আর পরোয়া করে না। টলি এখনো তাকে ব্যঙ্গ করে ডাকে আরব বাজি। এটা আসলে ওর ধরি বাজি, কিন্তু তুর্কিরা চকে জয়ের মতো উচ্চারণ করে। টলি আর ফিলিস্তিনি ছেলেদের মধ্যে ফ্রিডম ফ্লোটিলাকে কেন্দ্র করে শ্রেষ্ঠ বিভাজনের রেখা এখনো অটুট আছে। আফসোস, ডিজে তার নিজের অন্তরের সেই বাসনা পুরো হতে দেখার জন্য এখন আর বেঁচে নেই। 6 জন পরীক্ষা শেষ হতেই বিদায়ী দাওয়াতের সারি সারি আয়োজন শুরু হলো। 50টি দেশের এক্সচেঞ্জ স্টুডেন্টদের মধ্যে কেউ শেষ মাসে অন্য দেশে ঘুরতে যাচ্ছে, আবার কেউ তুরস্কেই থেকে যাচ্ছে। হ্যাঁ, আসলে আয়েশার কাছে বইকদায় যেতে চাচ্ছিল, কিন্তু সেখানে তো আব্দুর রহমান আছে, আর কফির সেই ঘটনা নিশ্চয়ই মনে রয়েছে। সে অবশ্যই বদলা নেবে, কিন্তু হ্যাঁ, তাতে কোনো পরোয়া নেই। আর মাত্র কয়েকদিন, তারপর সে পাকিস্তান ফিরে যাবে। তারপর সেখানে না থাকবে আব্দুর রহমান, আর না থাকবে খোটা দেওয়ার জন্য টলি। ওখানে অন্তত তার হিজাবের সম্মান থাকবে। প্রথমবারের মতো তার কাছে তাইফ ফুরকানের ভাষণ খারাপ লাগবে না। ইরামের ওপর তারা যে কড়া নজর রাখতেন, সেটা এখন তার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে। আব্বা আর তাই তো হিজাব দেখে ভীষণ খুশি হবেন, কিন্তু না, কোনো মানুষের খুশিকে হ্যাঁ পরোয়া করা উচিত নয়। হ্যাঁ, নিজেরই মনে হলো কারো সন্তুষ্টির জন্য সে তো এটা করছে না, কারো প্রশংসা পাবার জন্য কেউ হিজাব পরা শুরু করে, তাহলে সে শীঘ্রই তা ছেড়ে দেবে। কারণ এটা এমন এক কাজ যেখানে রিয়া দেখানোর প্রবণতা চলেই না। আয়েশা এই কথাই হাসতে হাসতে বলেছিল। অনেকদিন পর আজ হ্যাঁ বইকাদা এসেছে, আর এখন ওরা 3 জন সমুদ্র তীরে এক ওপেন এয়ার ক্যাফেতে বসে আছে। এর আগে হ্যাঁ ওই 2 বোনকে নিয়ে হানিমা আন্টির বাড়িতে গিয়েছিল। আন্টি উসমান আঙ্কেল ও সাফিরের সাথে কোথাও বের হচ্ছিলেন। দরজায় দাঁড়িয়ে শুধু সালাম দোয়া বলা হলো। ওসমান আঙ্কেল আগের মতোই আছেন, ভাইকে ধরনের হাসি খুশি মানুষ। নিজেকে নিয়ে দুঃখ প্রকাশ করতে গিয়ে তিনি অভ্যাস মতো আর থামতেই পারছিলেন না। আর বাহারে গুল মুখটা বেজার করে সব শুনতে লাগলো। একমাত্র সেই শুধু নিজের প্রতিক্রিয়া লুকাতে পারে না, কিন্তু সাফিরের গল্পে আয়েশার বাহারে কখনো বিরক্ত হয় না। তারা প্রায় সাফিরের কথা বলে। এবার হায়ারও সাফিরের সঙ্গে দেখা হয়ে গেল। 23-24 বছরের ইউরোপে জন্মানো অন্য 10 জন সাধারণ পাকিস্তানি ছেলের মধ্যে হাসি খুশি ছেলে সে। সাফিরের বাবা মা পাকিস্তানে তার বিয়ে ঠিক করতে চাইছিল, আর এই গল্পটা বাহারে এতবার বলেছে যে এখন হায়ের কাছে গল্পটার মূল্যই নেই। ওরা বাবা ছেলে দুজনই হোটেল গ্র্যান্ডে কাজ করে, এবং সেই 10 মিনিটের আলাপে সাফিরের মুখে কয়েকবার আব্দুর রহমান ভাই নামটা অবশ্যই এসেছে। সে একই প্রশংসা ও গর্বের ভূমিতে, যা ওই 2 বোনের কাছেও খুব সাধারণ ব্যাপার হলো। কে জানে এরা সবাই আব্দুর রহমানের মধ্যে কি দেখে। যাওয়ার আগে হ্যাঁ একবার মনে হলো সে উসমান সাব্বিরকে জিজ্ঞাসা করবে যে প্লেনের সামনের সিটে বসে সেই তুর্কি মহিলাকে তিনি কি বলেছিলেন, যার কারণে মহিলা রেগে গিয়ে ফিরে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জিজ্ঞাসা করেনি। কিছু কথা অসম্পূর্ণ থাকাই ভালো। আর রিয়াকারের একটা লক্ষণ আছে হ্যাঁ, আয়েশা বলল। কখনো কখনো মানুষ নিজেও বুঝতে পারে না যে সে দুনিয়াকে তার ধর্মীয় কাজ দেখাচ্ছে, কিন্তু এমন কাজের পরিচয় হলো আল্লাহ কখনো তাকে সেই কাজে স্থির রাখেন না। সমুদ্র তীরে তখন পর্যটকদের ভীষণ ভিড়। বইকাদা ইস্তানবুলবাসীর বাড়ি। গরমের শুরুতেই পর্যটকে ভরে যায়। বাদামি ধূসর দানার সামুদ্রিক সিগালগুলো সমুদ্রের তটরেখার সমান্তরালে উড়ছে। বাহারের হাতে রুটি, সে টুকরো টুকরো করে রুটি সিগালগুলোর দিকে ছুঁড়ে দিচ্ছে। একটা টুকরো মাটিতে পড়ছে না, সিগালগুলো উড়ন্ত অবস্থায় তার ঠোঁটে নিয়ে নিচ্ছে। দৃঢ় প্রতিজ্ঞ থাকা সত্যিই কঠিন। সে আমার সহপাঠীরা আমাকে ডেকে জিজ্ঞাসা করে আমি বড় স্কার্ফের ভেতরে কি লুকিয়ে রেখেছি। তুমি এখন থেকে বলে দিও সুইসাইড বোম লুকিয়ে রেখেছি। ভারে হায়ের দিকে কলে নামি অত্যন্ত গোপনীয় ভঙ্গিতে বলল, কিন্তু তার বোন শুনে ফেলল। ভারে বাজে কথা। আয়েশাগুল বিরক্ত হয়ে বাহারকে দেখলো। যখন ভালো মেয়েরা কোনো ফালতু কথা শোনে, তখন তারা ওটাকে মর্যাদার সাথে উপেক্ষা করে। বাহার একই রকম বিরক্তিতে মাথা ঝাঁকালো, তারপর রুটির টুকরো ছিঁড়তে লাগলো। কোনো সমস্যা নেই বাহারের, জুলাইতেই তো আমি ফিরে যাব। সেখানে না থাকবে তুর্কি সরকারের কড়াকড়ি, না ইসরায়েল টিপ্পনি। সেখানে আমি পুরো স্বাধীনভাবে হিজাব পরতে পারবো। অবশ্যই পারবে,
কিন্তু খন্দকের যুদ্ধে একটা বন্য কুরাইজা তো পাওয়া যায়ই হায়া। মানে? হ্যাঁ, কিছু বুঝতে না পেরে ভ্রু কুঁচকালো। জবাবে আয়েশা তার স্বভাব সিদ্ধ রহস্যময়ী হাসি হাসলো, ঠিক যেন তার কাছে কোনো মূল্যবান গোপন রত্ন আছে দেখানোর মতো। হ্যাঁ, তুমি কি কখনো ভেবে দেখেছো হিজাবের আয়াত ঠিক সূরা আহজাবে কেন নাজিল হয়েছে? হ্যাঁ উত্তর না দিয়ে আয়েশা পাল্টা নতুন প্রশ্ন ছুড়ে দিল। হ্যাঁ মাথায় জোর দিয়ে ভাবলো, তারপর মাথা নিয়ে বোঝালো সে জানে না। তারপর বলল, বোধহয় এই আদেশ গজওয়াই আহজাবের কাছেই নাজিল হয়েছিল, তাই। এটা তো সবারই চোখে পড়ে। হ্যাঁ, আমি তোমাকে সেই কথা বলবো যা সবার চোখে পড়ে না। বিশ্বাস করো, এই রহস্য তোমার পাজল বক্সের ধাঁধার চেয়েও বেশি আকর্ষণীয় প্রমাণিত হবে। হ্যাঁ অবচেতনে চেয়ারে সামান্য এগিয়ে এলো। বাহারের আগে মুখ কুঁচকে রুটির টুকরো এদিক ওদিক ছুটছে। সে তো কিছু বলতেই পারে না, আয়েশা শুনে ফেলে। আর সবার সামনে সে সবসময় আয়েশের পক্ষেই থাকে। কিন্তু বাহারে এক প্রাচীন লোককথায় পড়েছিল, মারমারা সিগলগুলো নাকি না বলা কথাও শুনে ফেলে। তাই সে মনে মনে সেসব ডানা ছাপটানো সিগলগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্দুর রহমান ঠিকই বলে, আমার বোন লেকচার দেওয়া ছাড়া আর কিছুই পারে না। তুমি কি শুনেছ আমি কি বললাম? আল্লাহ চাইলে অন্য যে কোনো সূরায় হিজাবের হুকুম নাযিল করতে পারতেন, বা সূরা আহজাবের নামে অন্য কিছু হতে পারত, কিন্তু এই নামটাই কেন? একটি ছোট্ট সিগল বাতাসেই বাহারের ছোড়া রুটির টুকরো কুড়িয়ে নিল এবং ডানা মেলে উড়ে গেল। বাহারে মাথা তুলে তাকিয়ে ভাবলো, ও কি শুনেছে? ওকে বাহারে কি বলেছে সেটা? তুমি জানো আহজাব মানে দল গোষ্ঠী, আর সূরা আহজাব মূলত গজওয়ায়ে খন্দকের নামেই পরিচিত। আমি জানি তুমি অবশ্যই পুরো ঘটনা জানো, যে কিভাবে মুসলমানেরা খন্দক খুঁড়েছিল। তবু আমি তোমাকে আবার বলবো, আমার বোন হাইকে বিরক্ত করছে। যদি আব্দুর রহমান এখানে থাকতো এটাই বলতো। তুমি কি শুনলে এবার? কিন্তু সিগল শুধু রুটি ঠোঁটে চেপে উড়ে গেল। আয়েশা আবার শুরু করলো, তুমি জানো মদিনায় মুসলমানদের সঙ্গে ইহুদিদের চুক্তি ছিল যে শহরের ওপর আক্রমণ হলে তারা একসাথে প্রতিরক্ষা করবে। কিন্তু ইহুদি তো ইহুদি। বনু কুরাইজা নামে এক ইহুদি গোত্র মক্কার লোকসহ বিভিন্ন দলকে উস্কে দিল যে যাও গিয়ে মদিনায় আক্রমণ করো, আমরাও তোমাদের সঙ্গে। ফলে বিভিন্ন গোত্রের বিশাল বাহিনী মদিনার বাইরে অবস্থান নিল। আর সেই সময় বনু কুরাইজা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে শত্রুদের সঙ্গে মিলিত হলো। আয়েশা শ্বাস নিতে থামলো। বাহারে সিগলের কথা বলে রুটি ছেঁড়া বন্ধ করে আয়েশাকে দেখতে লাগলো। তখন মুসলমানেরা শত্রুর বাহিনীর সামনে এক বিশাল ও গভীর খন্দক খুঁড়ে রেখেছিল। ঠান্ডা ও ক্ষুধার কষ্ট একমাত্র যন্ত্রণা ছিল না, সবচেয়ে বড় যন্ত্রণা ছিল কাছের মিত্রের বিশ্বাসঘাতকতা। বাইরের লোকজন তো শত্রু হয়, কিন্তু নিজের আপনজন যখন যুদ্ধের ময়দানে মাঝপথে ছেড়ে চলে যায় তখন সেটা অসহনীয় হয়। তারপর যখন বহুদিনের অবরোধে শত্রুর দল ক্লান্ত হয়ে ফিরে গেল, তখন বনু কুরাইজা ভয় পেয়ে নিজেদের দুর্গে লুকালো। আর তাদের শাস্তি হলো, তাদের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে একে একে হত্যা করা হলো। এটা আল্লাহর হুকুম ছিল। জানো আমি এত লম্বা গল্প তোমাকে কেন বললাম? কেন? হ্যাঁ কিছু বলার আগে বাহারের ঠোঁট থেকে প্রশ্নটা বেরিয়ে গেল। সে আগের সব রাগ ভুলে গিয়ে পুরো মনোযোগ দিয়ে আয়েশার দিকে ঘুরে বসলো। আয়েশা মৃদু গলায় বলল, কারণ হিজাব পরা মানে খন্দকের যুদ্ধকে আহ্বান করা। গোত্রের লড়াইতে একজন হিজাবে মেয়েকে হৃদয়ে পাথর চেপে রেখে নিজের চারপাশের এক গভীর খন্দক করতে হয়, এত গভীর যে কেউ যেন সেটা পেরিয়ে আসে সাহস করতে না পারে। তারপর তাকে সেই খন্দকের ওপরে একা দাঁড়িয়ে থাকতে হয়। ওই যুদ্ধে আসল শত্রু মক্কার বাহিনী নয়, আসল কষ্ট দিয়েছিল বনু কুরাইজার বিশ্বাসঘাতকতা। এই যুদ্ধ তো আসলে বনু কুরাইজার বিরুদ্ধে, এবং খন্দকের যুদ্ধ তাদের ছাড়া কখনো অস্তিত্বই পেত না। আয়েশা চুপ হতেই যেন কোনো মায়াবী আবেশ ভেঙে গেল। হ্যাঁ বোঝার ইঙ্গিতে মাথা নেড়ে বলল, কোরআনের ধাঁধা খুবই আকর্ষণীয়, তুমি ঠিক বলছো। তবে শুকর আলহামদুলিল্লাহ আমার পরিবার তো হিজাবের পক্ষে। আমার তাদের সঙ্গে আজীবনের একমাত্র মতবিরোধ এটা নিয়েই ছিল। তুমি হয়তো ঠিকই বলেছ, হতে পারে তোমার এই যুদ্ধে কোনো বনু কুরাইজা থাকবে না। আল্লাহ করুন যেন এমনই হয়। আয়েশা দোয়া করে হাসলো। কিন্তু আয়েশা, বাহারে হঠাৎ কথা বলতে গিয়ে থেমে গেল। দুজনেই তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। বাহারে যেন বেশ গুরুত্বপূর্ণ কোনো ভাবনা ডুবেছিল। কি হলো বাহারে? কিছু না। বাহারের সামনে নিয়ে হাসলো। হ্যাঁ সামনে তাকে সবসময় আয়েশার প্রতি অনুগত থাকতে হয়, কিন্তু পরে আয়েশাকে একান্তে সে বলবে যে আয়েশা এখন ধাঁধাটা পুরো সমাধান করেনি। সে আহজাবের পাজালে এক গুরুত্বপূর্ণ অংশ মিস করেছে। আসল ফলাফল সে জানতে পারেনি, কারণ সেটা তো অনেক সামনের ব্যাপার। বাহারে একটু গভীরভাবে ভাবতেই বুঝতে পারল। বাহারে মনে মনে সেই কথাগুলো আকাশে উড়ন্ত সিগলের উদ্দেশ্যে বলল, তোমরা কি এখন শুনছো? তোমরা কি শুনেছ? কাছের সমুদ্র তটে একটা সিগল বালিতে ঠোঁট ঢুকিয়ে কিছু খুঁজছে। এটা কি ইঙ্গিত ছিল
বাহার এগুলো বুঝতে পারল না। পরীক্ষার মৌসুম শেষ হতেই বিদায়ী দাওয়াতের ধারা শুরু হয়ে গিয়েছিল। ছাত্ররা এখন শেষ মাসের ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে। সাভাঞ্চি বিশ্ববিদ্যালয়ে আবার সেই একই উত্তেজনা ও ব্যস্ততা ফিরে এলো, যেটা ঠিক স্প্রিং ব্রেকের আগে ছিল। বিদায়ের প্রস্তুতি, প্যাকিং, শেষ মুহূর্তের শপিং, মানচিত্র, গাইডবুক, সবাই কোনো না কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। শুধু হায়াই রয়েছে, যার এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা করা হয়নি। রাতে তাদের ডর্মে পটলাক ডিনার রয়েছে। সব এক্সচেঞ্জ ছাত্রছাত্রীরা নিজ নিজ দেশের খাবার রান্না করে এনেছে। দেশি খাবারের মধ্যে বিরিয়ানি ছাড়া হ্যাঁ শুধু চিকেন কড়াই বানাতে পারে, তাই আঞ্জুম বাজের অ্যাপার্টমেন্টে গিয়ে তাদের সাথে মিলে সে ওটা বানালো। লবণ ঝাল একটু বেশি হয়ে গিয়েছে। চলো, ভালোই হয়েছে। কম হয়েছে যখন কমই খাবে সবাই। আঞ্জুম বাজি তাকে সান্ত্বনা দিলেন। এখন দুজন তাদের রুমে বড় আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। তাই কালো স্কার্ফ থুতনির নিচে পিন আপ করছে, আর আঞ্জুম বাজি আইশ্যাডো লাগাচ্ছেন। তারপর তিনি সাধারণ সিল্কের একটা সালোয়ার কামিজ পরলেন। ড্রেসটা ভালো, কিন্তু কামিজটা বেশ ছোট আর সালোয়ারটা খুব ঢিলে ঢালা। তাই মনে মনে ভাবলো আঞ্জুম বাজি হয়তো একটু আউটডেটেড, অথবা ভারতে এখনো পাটিয়ালা ডিজাইনের সালোয়ার ও ছোট কামিজ চলছে। পাকিস্তানে তো সেই ফ্যাশন বহু আগে উঠে গেছে। সে মনে মনে ভাবলো, কিন্তু বলল না। তুমি আজ অন্তত নিকাব করো না, আজ তো পার্টি। হ্যাঁ, কি নিকাব তুলতে দেখে আঞ্জুম বাজি একটু অস্বস্তি নিয়ে বললেন। হ্যাঁ, একটু থমকে গেল, তারপর নরম ভাবে হাসলো। পার্টি বুঝলাম, কিন্তু আঞ্জুম বাজি মানুষ তো সেই একই, যাদের সামনে সারাদিন নিকাব করি। আজ খুললে আরো বেশি খারাপ লাগবে। হ্যাঁ খুব সহজভাবে বোঝালো, আর আঞ্জুম বাজিও মাথা নেড়ে মেনে নিলেন। হ্যাঁ, এটাও ঠিক যে হ্যাঁ এখন কতটা ভেঙে পড়েছে, কতটা ছিন্ন ভিন্ন হয়ে আছে। এটা কোনো জিপিএস ট্র্যাকিং না, এটা হচ্ছে তাদের মধ্যকার সম্পর্ক, খেয়ালের সম্পর্ক। হ্যাঁ জবাব টাইপ করতে শুরু। হ্যাঁ তো তাদের পুরো ফ্যাশন নিয়ে কিছু বলেনি। কপালের স্কার্ফ ঠিক করতে করতে সে আয়নায় নিজেকে দেখলো। আজ সে কালো সিল্কের ব্লাউজ ও স্কার্টের সাথে কালো স্কার্ফ, তার পুরো জীবনটা মনে পড়ছে না। তবে শুধু হাতের কবজির কাছে দুই সারি সাদা মুক্ত বসানো, যা মৃদুভাবে ছিকিমিকি করছে। ডন ব্লকের কমন রুম যেন আলোয় ভরে উঠেছে। চেয়ারগুলো আবার ফুলের মতো সাজানো, ঠিক হুসাইনের জন্মদিনের মতন। আহ, হ্যাঁ জিঞ্জার ব্রেড হাউস আর ডিজে। ইউরোপীয় সব মেয়েরা খুব মন দিয়ে তৈরি হয়েছে। শোল্ডারলেস পোশাক যা হাঁটুর অনেক ওপর পর্যন্ত উঠে আছে, যেন আজ কোনো হল রুম নাইট চলছে। এইসব জাঁকজমকের মধ্যে হ্যাঁ একেবারে আলাদা কোনার দিকে একটা চেয়ারে নীরবে বসে রইল। ফিলিস্তিনি ছেলেরা আর হালে নিজেদের কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি। হায়ার নিজেকে ভীষণ একা লাগছে। অন্তর এক অদ্ভুত সাধারণ মেয়েদের থেকে আলাদা, অন্য স্বতন্ত্র। তারা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়, যারা পোশাক, জুতো, জামা, হাসি ঠাট্টার দুনিয়াবি ব্যাপারে মগ্ন থাকে। অপরিচিত হওয়াটাই তাদের পরিচয়। তারাই সমুদ্র তটে কাদার ভেতর লুকিয়ে থাকা বিরল মুক্তা হঠাৎ সে মাথা ছাকা। কেন অজ্ঞত সেই যুগের আকর্ষণ মন থেকে মরে শেষ হয়ে যায় না? কেন সেটা বারবার পেছনে ডাকে? যদিও হ্যাঁ আর কখনোই পেছনের ওই জগতে ফিরতে চায় না। সে তো ধাপে ধাপে সেই পাহাড়ে উঠতে চায়, দৃঢ়ভাবে বসবে, আর এটা সে সবাইকে করে দেখাবে। আগামীতে কোনো পার্টি থেকে সে দৌড়ে পালাবে না। সে আত্মবিশ্বাস নিয়ে সবার মাঝে বসবে। হ্যাঁ উঠে দাঁড়িয়ে নিজের স্কার্ফটা তুলে নিল। তারপর ফোনে আয়েশের নাম্বার ডায়াল করতে লাগলো। অপরিচিত মেয়েদের, এমন এলিয়েন ধরনের মেয়েদের মতো আরো যেসব অপরিচিত থাকে তাদের সঙ্গে। হ্যাঁ ধন্যবাদ, কারণ খন্দক করার সময় যখন একজন নিজের বুকে রাখা পাথরটা দেখায়, তখন যেন তাকে অন্যজন নিজের বুকের উপর রাখা দুটো পাথর দেখাতে পারে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও পাশে বাহারে রয়েছে। আমি এখন তোমার কথাই ভাবছিলাম। চারপাশে তাকালো, কেউ তার দিকে খেয়াল করছে কিনা, কিন্তু ওখানে অনেক ছেলে আছে। সে হিজাব খুলতে পারবে না, বিশেষ করে টলের সেই আজব ডিশের জন্য তো নয়। হ্যাঁ হতাশ হয়ে কাটা চামচ প্লেটেই রেখে দিল। তার মনে অদ্ভুত শূন্যতা আরো বেড়ে গেল। এতগুলো একই রকম মানুষের ভিড়ে একজন অদ্ভুত আলাদা ধরনের মেয়ে কোত্থেকে এসেছে কে জানে। সেই পুরো পরিবেশে একদমই বেমানান, অচেনা ভিন গ্রহের জীবের মতো একটি মেয়ে যে অন্য গ্রহে বাস করে। এটা তার দুনিয়া নয়। পাকিস্তানে ফিরে গিয়েও তো দাওয়াত অনুষ্ঠানের মাঝেই থাকতে হবে, সেখানেও তাকে একইভাবে বেমানান লাগবে। এভাবে আলাদা, একা, নীরব, কালো কাপড়ে ঢাকা থাকলে মানুষ তাকে পাগলও বলতে পারে। মানুষের কথা নিয়ে সে ভাবে না, কিন্তু আজ তার নিজের কাছে পুরো দৃশ্যটা অপরিচিত লাগছে। ইংরেজিতে যেমন বলে অড ওয়ান আউট, সেইটাই যেন হয়ে গেছে সে। তার দম বন্ধ অবস্থা আরো বেড়ে যাচ্ছে। তার মনে হচ্ছে আর কয়েক মিনিটও যদি এখানে বসে থাকে তাহলে সে কেঁদে ফেলবে। তার এখনই এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, কোনো জঙ্গলে, যেখানে সে অপরিচিত হবে না। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে লাগলো। পথে টলে অন্য দুজন মেয়ের সাথে হেসে হেসে গল্প করছে। হাইকে আসতে দেখে সে দুষ্টুমি করে হেসে বলল, হায়া তুমি তোমার স্কার্ফে কি লুকিয়ে রেখেছো?
দরজার নব ঘোরাতে ঘোরাতে হ্যাঁ ফিরে তাকালো এবং গম্ভীর স্বরে বলল, সুইসাইড বোমা দেখাবো কি? হ্যাঁ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। টলের মুখের হাসি মুহূর্তে উবে গেল। টলের নিজেকে সামনে নেওয়ার অপেক্ষা না করে হ্যাঁ বাইরে চলে এলো। হ্যাঁ নিজের ডর্মে ঢুকে জোরে দরজা বন্ধ করলো এবং দরজার সঙ্গে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতে লাগলো। কয়েক সেকেন্ড পর চোখ খুললো। ঘর ফাঁকা। 4টি ডাবল স্টোরি বাঙ্ক বেড ঝকঝকে সাজানো। সে ধীরে ধীরে দরজার সঙ্গে হেলান দিয়ে মেঝেতে বসে পড়লো। স্কার্ফের পিন খুলে নিজের টেবিলের দিকে ছুঁড়ে ফেললো। সেটা টেবিলের কাছে চেয়ারে গড়িয়ে পড়লো আর সেটার এক কোণা মাটিতে ঝুলে রইলো। হ্যাঁ ওটা তুলতে উঠলো না, শুধু ভেজা চোখে তাকিয়ে রইলো। সে তো একসময় যে কোনো অনুষ্ঠানের মধ্যমণি হতো, জমায়েতের প্রাণ ছিল সে। সে এমন মোহনীয় ও আকর্ষণীয় হতো যে তাকে কেউ উপেক্ষা করতে পারতো না। তাহলে এখন এখন কিভাবে সেই হঠাৎ এত অচেনা হয়ে গেল? বেপ করে পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। হ্যাঁ ফোন বের করে অশ্রুসিক্ত চোখে দেখলো মেজর আহমেদের মেসেজ এসেছে। আপনি কেমন আছেন? মাত্র 3টা শব্দ। সম্ভবত তার মনে তাকে জানিয়ে দিয়েছে যে হ্যাঁ এখন কতটা ভেঙে পড়েছে, কতটা ছিন্ন ভিন্ন হয়ে আছে। এটা কোনো জিপিএস ট্র্যাকিং না, এটা হচ্ছে তাদের মধ্যকার সম্পর্ক, খেয়ালের সম্পর্ক। হ্যাঁ জবাব টাইপ করতে শুরু করলো। এই জান্নাতের পাতাগুলোই আমাকে দুনিয়ার মানুষদের কাছে পর করে দিয়েছে মেজর আহমেদ। মেসেজটা পাঠিয়ে দিল। চোখের পানি ঠিক আগের মতোই গড়িয়ে পড়ছে। তার পুরনো জীবনটা মনে পড়ছে না, তবে নতুন জীবনটাকেই ভীষণ কঠিন মনে হচ্ছে। আজবের যুদ্ধর এই খন্দক অনেক গভীর, অনেক অন্ধকার। সে খন্দকে শ্বাস বন্ধ হয়ে আসে। সে কিভাবে এই পথে অটল থাকতে পারবে? মেজরের জবাব আসতেই স্ক্রিন আলোয় ভরে উঠল। হ্যাঁ মেসেজটা পড়লো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম শুরুতে অপরিচিত ছিল, অচিরে এটি আবার অপরিচিত হয়ে যাবে, আর সালাম সে অপরিচিতদের ওপর। স্ক্রিনের ওপর টুপটুপ করে হার চোখের পানি ঝরতে লাগলো। হে আল্লাহ! সে 2 হাতের মধ্যে মাথা লুকিয়ে ফেলল। সে কেন বুঝতে পারল না যে এমন অপরিচিত হওয়াটাই তো হচ্ছে ইসলাম? এমনই তো হয় ভালো মেয়েরা, সাধারণ মেয়েদের থেকে আলাদা, অন্যরকম, স্বতন্ত্র। তারা আর 5টা সাধারণ মেয়ের মতো নয় যারা পোশাক, জুতো, জামা, হাসি ঠাট্টার দুনিয়াবি ব্যাপারে মগ্ন থাকে। অপরিচিত হওয়াটাই তাদের পরিচয়। তারাই সমুদ্র তটে কাদার ভেতর লুকিয়ে থাকা বিরল মুক্তা, অপরিচিত মুক্তা। হ্যাঁ ধীরে ধীরে হাসলো। হাতের পেছনে ভাগ দিয়ে চোখের পানি মুছে ফেললো। সে তো এক শক্ত মেয়ে, এত সহজে ভেঙে পড়া তার স্বভাব নয়। সে এই অপরিচিত পরিচয় নিয়ে মাথা উঁচু করে দুনিয়ার সব লোকদের মাঝে গিয়ে দৃঢ়ভাবে বসবে। আর এটা সে সবাইকে করে দেখাবে। আগামীতে কোনো পার্টি থেকে সে দৌড়ে পালাবে না। সে আত্মবিশ্বাস নিয়ে সবার মাঝে বসবে। হ্যাঁ উঠে দাঁড়িয়ে নিজের স্কার্ফটা তুলে নিল। তারপর ফোনে আয়েশের নাম্বার ডায়াল করতে লাগলো। অপরিচিত মেয়েদের, এমন এলিয়েন ধরনের মেয়েদের মতো আরো যেসব অপরিচিত থাকে তাদের সঙ্গেই থাকা উচিত। কারণ খন্দক খোঁড়ার সময় যখন একজন নিজের বুকে রাখা পাথরটা দেখায়, তখন যেন তাকে অন্যজন নিজের বুকের ওপর রাখা 2টো পাথর দেখাতে পারে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও পাশে বাহারে রয়েছে। আমি এখন তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা, আমার ব্যাপারে কি ভাবছিলে? হ্যাঁ আয়নার সামনে দাঁড়িয়ে চুলের খোপা খুলতে লাগলো। নরম রেশমি চুল ছড়ে ছড়ে কোমর পর্যন্ত নেমে এলো। চুল এখনো আগের মতোই সুন্দর, ঠিক যতটা আগে ছিল। আমি ভাবছিলাম, আমি তো তোমাকে জিজ্ঞাসাই করিনি যে তোমার বক্সটা খুলেছে কিনা। আরে হ্যাঁ খুলেছে, তবে তাতে শুধু একটা চাবি ছিল। খুলেছে? তুমি ধাঁধাটা মিলিয়েছো? ভারে খুবই উত্তেজিত হয়ে উঠলো। হ্যাঁ সমাধান করেছি। তো বক্সটায় কি কি ছিল? কোন শব্দটা? ভারে অস্থির হয়ে উঠলো। সেও হ্যাঁ বক্সের ধাঁধা নিয়ে ভেবেছিল, কিন্তু সব তার মাথার ওপর দিয়ে চলে গিয়েছে, কিছু বুঝতে পারেনি। ওটার কি ছিল? ট্যাক্সি। হ্যাঁ মুচকি এসে উত্তর করলো। আয়েশার বাহারে বক্সের কোডকে সাধারণত কি বলতো, মানে ধাঁধার বক্সের চাবি। ব্রাশ দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে হ্যাঁ হঠাৎ স্থির হয়ে গেল। তার মাথার ভেতর যেন বিদ্যুতের আলো জ্বলে উঠলো। কি? সে অবিশ্বাসে পুনরাবৃত্তি করলো। ভাই আমি তোমাকে পরে ফোন করছি, হঠাৎ একটা কাজ মনে পড়েছে। হ্যাঁ দ্রুত কল কেটে দিল। তারপর নিজের ড্রয়ার থেকে পাজল বক্সটা বের করে আনলো। অত্যন্ত তাড়াহুড়ে স্লাইডগুলো ওপর নিচ সরাতে লাগলো। তাকসিম এই শব্দটি সঠিকভাবে সামনে আসতেই ধাঁধার বক্সটি খুলে গেল। এই বক্সের চাবি ছিল তাকসিম। ভেতরে রাখা কাগজে লেখা বার্তাটা একেবারে স্পষ্ট। চাবির নিচে 2টা ফুল স্টপ। চাবি! হে খোদা, আগে কেন তার মাথায় এ কথা এলো না? পিঙ্কি বলেছিল ভেঙে খুললে এটার কোনো কাজের থাকবে না। সেরকম ভাঙচুর করে খুলে ফেলা মানুষদের জন্য ওই লাইন লিখেছিল, যাতে সে বুঝতে পারে চাবি বলতে লোহার চাবিকেই বোঝানো হয়েছে। কিন্তু যে ধাঁধা মিলিয়ে বক্স খুলবে সে জানবে চাবি বলতে তাকসিম বোঝানো হয়েছে। তাহলে তাকসিম এর নিচে 2টো ফুল স্টপ দিলে কি তৈরি হয়? হ্যাঁ ব্যাপারটা ভেবে দেখতে চাইলো, কিন্তু মেয়েরা ফিরে এলে তার মনোযোগ ভেঙে গেল। সে বক্সটা হাতে নিয়ে স্কার্ফ জড়িয়ে নিল আর সোজা স্টাডি রুমে চলে গেল।
ওখানে তাদের ডন ব্লকের দুজন তুর্কি ছাত্রী বসে পড়ছিল। সেও একটা চেয়ারে বসলো আর একটা কাগজের তাকসিম লিখলো। তাই নিচে কয়েক জায়গায় বিভিন্ন রকমের ডট দিল, কিন্তু কিছুই বেরোলো না। ইংরেজি অক্ষরে লিখেও দেখলো, তবু কিছুই মিলল না। শোনো, সে দুজন ছাত্রীকে উদ্দেশ্য করে বলল। ওরা মাথা তুলে তার দিকে তাকালো। তাকসিমের নিচে, মানে তাকসিম স্কোয়ারের নিচে যদি আমরা দুই ফুল স্টপ দিই তাহলে কি পাওয়া যায়? একজন মেয়ে বিভ্রান্ত হয়ে ভ্রু কুঁচকে তাকালো, অন্যজন উদাস ভঙ্গিতে কাজ ঝাঁকালো। ফুল স্টপ বলতে যদি তুমি স্টপের মানে স্টেশন বোঝাও তাহলে তো সিসলি। কি? হ্যাঁ, কিছুই বোধগম্য হলো না। তাকসিমের নিচে মানে তাকসিম স্কোয়ার থেকে মেট্রো লাইনে যদি দুইটা পুরো স্টপ ট্রাভেল করো তাহলে তো সিসলি স্টেশনে পৌঁছাবে। হ্যাঁ, একদম হতবাক হয়ে গেল। ওহো, ও তো তাকসিম মানে শব্দটার কথা বলছে, আসল তাকসিম স্কোয়ারের কথা বলছে না। অন্য মেয়েটা তাকে থামিয়ে বলল। জবাবে প্রথমে হ্যাঁ সাথে কথা বলা মেয়েটি প্রশ্নবোধক দৃষ্টিতে হ্যাঁ দিকে তাকালো, তারপর একটু হেসে বলল, না, আমি আসল তাকসিম স্কোয়ারের কথাই বোঝাতে চেয়েছি। সে আবার চেয়ারে ঘুরে বসে নিজের কাগজে ফিরে তাকালো। চাবির নিচে দুই ফুল স্টপ, অর্থাৎ তাকসিমের নিচে দুই স্টপ। ফুল স্টপ মানে ডট নয়, বরং মেট্রো স্টপ। আর লোহার চাবির নিচে যে ডটগুলো, ওগুলো ভেঙে খোলা লোকের জন্য দেওয়া এক বিভ্রান্তি। সিসলি। হ্যাঁ নিজ স্বরে ফিস করে বলল, সিসলিতে তার আমানত আছে, ডলের আমানত, যা মেজর আহমদ লুকিয়ে রেখেছে।